মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনি অবিচার করলেন। আপনি অন্যায় করেছেন বা ভুল করেছেন এটা বলা আমার সাজে না, কিন্তু আপনি যেটা করলেন বিধানসভায় দাঁড়িয়ে এটা বড় অবিচার। আপনি ক্ষমতায় আসা ইস্তক যা যা করেছেন তার অনেক কিছু সমালোচনা আমি করেছি, কিন্তু এভাবে বলিনি কখনো আপনি অবিচার করলেন। এই রাজ্যের 15 বছর ধরে ক্ষমতায় থাকা এবং তার আগে দীর্ঘদিন রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সততার প্রতীক এই পরিচিতিটা তৈরি করেছিলেন তা নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলেছি, কিন্তু আপনি যেটা করলেন সেটাকে অবিচার বলে। অবিচার কিভাবে শুভেন্দু অধিকারী অবিচার করলেন সেটা জানতে দেখুন ও শুনুন। মিথ্যে কথা নিয়ে কোনো গল্প বললে ওই একই রাখাল বালকের গল্প বলতাম যে বাঘ এসেছে করে একদিন সত্যিকারের বাঘ এলো, কেউ নেই। কিন্তু এখন না নতুন প্রজন্ম এই গল্প শুনেছে হয়তো বলে না, তাদের মুখেই শুনছিলাম মিথ্যা এমন জিনিস সেটা ওয়াইফাই এর মতো, এক সময় না এক সময় সেটা ডিসকানেক্ট হবেই। তারা আরো বলেন মিথ্যার স্পিড 5G, কিন্তু সত্যের নেটওয়ার্ক একটু দেরিতে হলেও কানেক্ট হয়ে যায়। সত্যিই তো তাই। 1993 সালে যখন সেই মহাকরণ অভিযানের দিনে পুলিশের গুলি চলেছিল, তখন আজকের প্রজন্মের বেশিরভাগেরই জন্ম হয়নি, যারা এবার নতুন ভোটার হলেন। আমরাও যারা আজ 50-এর উপরে বয়স হয়েছে তারাও তো তখন ছাত্রাবস্থায়। আমি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এমএতে ভর্তি হব করছি, সেই সময় কোনো এক কারণে সেদিনও আমি কলকাতায় গিয়েছিলাম। শুনেছিলাম কোথায় কি একটা গোলমাল চলছে লোকমুখে, তখন তো আর মোবাইল নেই, ল্যান্ডলাইনও খুব কম বাড়িতে, আর 24 ঘন্টারও খবরও নেই। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। প্রায় 1 যুগ আগে সেই ঘটনার তদন্ত কমিশন গঠন করেছিলেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, মানে তখনও অবধি ছিলেন। তারপরে সেই তদন্ত কমিশন 2011 সালের 4 নভেম্বর গঠন হয়েছিল প্রাক্তন বিচারপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 3 বছরের মধ্যে 2014 সালের ডিসেম্বরে কমিশন তার চূড়ান্ত রিপোর্ট পেশ করে। 2014, মানে সবে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন। তারপরে নরেন্দ্র মোদীর ক্ষমতায় থাকা 12 বছর পার হয়ে গেছে, কিন্তু কেউ জানতেই পারেনি সেই সুশান্ত বন্দ্যোপাধ্যায় কমিশন কি রিপোর্ট দিয়েছিল, রাজ্যকে কি সুপারিশ করেছিল। সেটা বিধানসভায় ফাঁস করে দিয়ে আপনি বড় অবিচার করলেন শুভেন্দু অধিকারী। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন 21শে জুলাইয়ের আবেগ ও শহীদের রক্তকে ব্যবহার করে অনেকেই নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ও রাজনৈতিক আখের গুছিয়েছেন, কিন্তু শহীদ পরিবারগুলি আজ চরম উপেক্ষিত। 21শে জুলাইয়ের সমাবেশে দেখছিলাম বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শহীদ পরিবারগুলো আমার দিকে আছে, আমার দিকে, ওই দিকে যায়নি, এদিকে বেশি এসেছে। কিন্তু বলতে লজ্জা লাগলো না? আমাদের মুখ্যমন্ত্রীর? আসলে তার কিন্তু মিথ্যা বলায় কোনো লজ্জা নেই। আমরা দেখেছি কেউ কখনো মিথ্যা বলে ফেললে তিনি পরক্ষণেই বলেন মজা করার জন্য বলেছে, কিন্তু আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সঠতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও তার মিথ্যা, আসলে যে মিথ্যা সেটা মেনে নিয়ে সাফাই দেননি। নিজের জন্মদিন নিয়ে যিনি এত মিথ্যা বলতে পারেন, তিনি একটি টিভি শোতে এখন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন মাঝে মাঝে মনে হয় আমি তো জন্মাইনি। হাস্যকর। আসলে এটা কিন্তু ঠিক, তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন বাঙালিকে মজার খোরাক জুগিয়ে গেছেন। আজ বড় মিস করি। এই যে স্পেন ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হলো, কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি খরচে স্পেন ঘুরে এসেছিলেন, যেখানে সেই মনে আছে মহারাজ সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা, সকলে মিলে পেছন দিকে হাঁটা, তারপরে সৌরভ গাঙ্গুলি ইস্পাত কারখানার মিথ্যা বলেছিলেন।
সেই মিথ্যার সত্য আজও প্রকাশিত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আগের মতো থাকলে হয়তো বলতেন, ওই যে আমি যখন স্পেনে গেছিলাম তখনই তো কি করে বিশ্বকাপ জেতা যায় সেটা আমি বলে দিয়ে এসেছিলাম। মাঝে মাঝে ওদের কোচ খেলোয়াড়রা আমায় সব ফোন করতো, করে বলতো, দিদি কি করে খেলা হবে। আমার খেলা হবে স্লোগানটা তো আন্তর্জাতিক। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন থেকে 21শে জুলাই এই শহীদ দিবস এটা খুব অহংকারের সঙ্গে পালন করে এসেছেন। মাঝে যে বছর প্রথমবার ক্ষমতা এলেন 2011, সেবার পাগলু ড্যান্স ইত্যাদি হয়েছিল ব্রিগেড ময়দানে, খুব হইচই হয়েছিল, শহীদ সমাবেশ নাকি বিজয় উৎসব বোঝা যাচ্ছিল না, সেটা বাদ দিন। আমি যবে থেকে সাংবাদিকতা এসেছি, মানে ওই 96-97 সাল, সেই সময় থেকেই না আমি প্রতি বছর নিয়ম করে, 2-1 বছর বাদ যেতে পারে, 20শে জুলাই ধর্মতলায় যেতাম এই মঞ্চটাকে দেখব বলে। প্রতি বছর দেখতাম মঞ্চটা একটু একটু করে উঁচু হচ্ছে। একটা সময়ের পর আমি নিয়মিত ওই সমাবেশ কভার করতে গেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের হয়ে, যখন যেখানে চাকরি করতাম। পাশে আরেকটি মঞ্চ বাঁধা হতো যেখানে সাংবাদিকরা বসবেন। ওদিকে টিপু সুলতান মসজিদ, এদিকে ভিক্টোরিয়া হাউস, ওদিকে দেখা যাচ্ছে স্টেটসম্যান বিল্ডিং, আর ডান দিকে তাকালে মানুষের মাথার মাথা। প্রতি বছর এই মাথার সংখ্যা বেড়েছে। শহীদ পরিবারের যে বসার জায়গা সেগুলো বদলেছে, নেতা বদলেছেন, বিভিন্ন দলের সঙ্গে মমতার বিভিন্ন সময়ের যে জোট, সেই জোট দলের নেতারা এসেছেন। অনেক কিছু দেখেছি এই 21শে জুলাই। আর 21শে জুলাইয়ের এই ভিড় যত বেড়েছে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপত্তি বেড়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। অনেক প্রবীণ সাংবাদিকরা আছেন, তারা তো আরো বেশি করে বলবেন। আমিও বলছি, সেই সময় 21শে জুলাইয়ের কথা ভাইপো জানেন না। ভাইপো শুনেছি 1.5 বছর বয়স থেকেই রাজনীতি করেন তিনি। আমার পিসিকে মারলে না, আমার দিদিকে মারলে কেন সিপিএম তুমি জবাব দাও বলে পতাকা হাতে করে ঘুরতেন শুনেছি, কিন্তু সেসব তিনি জানতেন না। আচ্ছা সত্যি করে বলুন তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, এই কথাটা আপনি কোনো রাজনৈতিক মঞ্চে বলতে পারতেন। আপনি বিধানসভাকে বেছে নিলেন, সেটা অবশ্য আইন অনুযায়ী ঠিক, কিন্তু বিধানসভার রেকর্ডে রয়ে গেল আমাদের 15 বছর ধরে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী ডাহা মিথ্যাবাদী। আজকে আমরা বেঈমান নই বলে কালীঘাট শিবির যে সভাগুলো করে, তাতে তো সবচেয়ে বড় বেঈমান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে শহীদদের কাঁধে পা রেখে এত ওপরে উঠেছেন, তাদেরকে তিনি বঞ্চিত করেছেন, তাদের সঙ্গে বেঈমানি করেছেন। শুভেন্দু অধিকারী, আপনি অবিচার করলেন, বড় অবিচার। দেখুন, ওই যে কমিশন হয়েছিল সেখানে 44 জনকে ডাকা হয়। এদের মধ্যে অনেকের সঙ্গে আমি সেদিনের গল্প শোনার জন্য কথা বলেছি, তাদের অনেকেই সাংবাদিক। তাদের মুখে যা শুনেছি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতেন সেটা মিলত না। প্রথম কথা কে জানেন? বলা হয় সচিত্র পরিচয়পত্রের দাবিতে নাকি সেদিন মিছিল হয়েছিল। আদৌ তা নয়, এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন গড়া। এটা তিনি পরবর্তীকালে নিজের ইমেজ বাড়ানোর জন্য বলেছেন। আসলে সেই সময় 1993 সালে তিনি যে আন্দোলন করেছিলেন যুব কংগ্রেসের নেত্রী হয়ে, তার দাবিটা ছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন চাই। তখন কিন্তু কেন্দ্রে কংগ্রেস সরকার, পিভি নরসিংহ রাও, তিনি দেশের প্রধানমন্ত্রী, তার কাছে যাননি, উনি মহাকরণ অভিযান করেছিলেন। আমি বলছি না যে কোনো বিরোধী দলের মহাকরণ অভিযান হলে যেখানে গুলি চালাতে হবে, একটু অন্যায় করেছিল, নৃশংসতা, বর্বরোচিত আক্রমণ হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনের সবচেয়ে বড় সম্বল এইটা ছিল 21শে জুলাই। তিনি এতদিন 21শে জুলাই ভাঙিয়ে খেয়েছেন, সেটা আপনি সর্বসমক্ষে বিধানসভায় প্রকাশ করে দিলেন শুভেন্দু বাবু। এবারই অবিচার হলো, ভারী অবিচার হলো এক বৃদ্ধার প্রতি। না, তার ভাইপোর প্রতি অবিচার আমি বলবো না। দেখুন, যে রাজনৈতিক নেতাদের কমিশন তলব করেছিল তাদের মধ্যে একমাত্র পঙ্কজ বন্দ্যোপাধ্যায় সাক্ষ্য দিতে যাননি।
কখনো ভাবা হয়েছে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা বিরোধী দলনেতা হিসাবে দেখেছি 2001 থেকে 2006 তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। তার আগে বা পরে তাকে কোনোদিনও কোনো বিতর্ক, কোনো ধান্দাবাজি, কোনো দুর্নীতি কিছুর সঙ্গে দেখা যায়নি। কিন্তু তিনি কেন তৃণমূল ছেড়ে দিয়েছিলেন? শেষ জীবনে তিনি কেন একা থাকতেন? এবং আশ্চর্যের বিষয়, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় যখন অসুস্থ ছিলেন, তার মৃত্যু হয়নি, তিনি একটু গুরুতর অসুস্থ, তাতেই আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে রটিয়ে দিয়েছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায় মারা গেছেন, করেছিলেন তিনি। যে সময় টুইটটা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর পক্ষে, তার অনেক পরে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের দেহাবসান ঘটে, তখনও তিনি হাসপাতালে আছেন। সেই পঙ্কজ বন্দ্যোপাধ্যায় কেন তৃণমূল ছেড়ে চলে গেলেন? যারা সেই সময় তৃণমূল বিট করতেন তারা জানেন, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক করতে বসতেন, দিনের পর দিন তার মাইকটা কেড়ে নিতেন দলনেত্রী। তিনি কমিশনকে বলেছেন, আমার বিশ্বাস গুলি চালানোর জন্য একমাত্র দায়ী ব্যক্তি ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। যে মনীশ গুপ্ত পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের মণি হয়ে যান। এটা ছিল সবচেয়ে বেশি শহীদদের প্রতি বেইমানি। মনীশ গুপ্ত রাজ্যের মন্ত্রী হয়েছেন, দিল্লি গেছেন রাজ্যসভার সদস্য হয়ে। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কমিশনে যে সেই অভিযুক্তকেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় কমিশনকে জানিয়েছিলেন যে সেই ব্যক্তিকেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় কমিশনকে জানিয়েছিলেন সেই ব্যক্তিকেই, মানে মনীশ গুপ্তকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। তাই কমিশন কেন তার নাম উল্লেখ করেনি বা মনীশ গুপ্তকে দায়ী করেনি সেটা তো খুব স্পষ্ট। পঙ্কজ বাবুর এই বক্তব্য বিধানসভায় বলে দিলেন শুভেন্দু অধিকারী। কি রইল বলুন তো বাকি? এ বড় অবিচার, আপনার বড় অবিচার। মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন অনেক মিথ্যা বলেছেন। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে সাংবাদিকতার কারণেই আমি কাছ থেকে অনেক কিছু দেখেছি এবং পরবর্তীকালে দেখেছি সেগুলোকে তিনি অতিরঞ্জিত করে এমন করে বলেন যেন তিনি কোন মহান বিপ্লবী ছিলেন। আচ্ছা, কমিশনের বিরুদ্ধে মমতা সাক্ষ্য দিলেন না কেন? এই প্রশ্ন আমারও, আমি আগে প্রশ্ন তুলেছি, একাধিকবার আমার প্রতিবেদনে এই প্রশ্ন তুলেছি, কিন্তু সাধারণ মানুষ এটা জানতো না। তারা জানতো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সততার প্রতীক, তিনি তো শহীদদের মা। অনেকেই তো তাকে অনেক রকম মা বলে সম্মানিত করেছে। সেই মা এত বড় বেইমানি করেছেন এটা অনেকেই কিন্তু জানতো না, শহীদ পরিবারগুলো। আপনি জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার যে মিনিটস, তাতে তো ওটা লিপিবদ্ধ হয়ে গেল, অন রেকর্ড। কমিশন বলেছে ওই ঘটনার কোনো উপযুক্ত তদন্ত হয়নি। আইন অনুযায়ী যে এক্সিকিউটিভ এনকোয়ারি হওয়া উচিত ছিল তা ন্যায্য ও সরল বিশ্বাসে করা হয়নি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে প্রতিবার এই শহীদ দিবস পালনের নামে তিনি ডিম ভাত বিলি করেছেন, কিন্তু কেন করেননি? সে করেননি। তাহলে শুভেন্দু অধিকারী আপনি সবকিছু ফাঁস করে দেবেন? এটা হয়? সেদিন কার নির্দেশে গুলি চলেছিল তা প্রকাশ করতে কেন অস্বীকার করলেন? প্রশাসনের শীর্ষ কর্তাদের বাঁচাতে কেন মহাকরণ বা নবান্ন থেকে সেই সময়কার ফাইল নথি সব লোপাট হলো, গায়েব হলো? কেন হলো? কি চাপা দিতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি জ্যোতি বসুর প্রতি কোনো একটা কৃতজ্ঞতা রয়ে গিয়েছিল? তার পারিবারিক একটি দুর্ঘটনার সময়
জ্যোতি বসু নাকি তাকে সাহায্য করেছিলেন, খুব বড় সাহায্য, বড় কেলেঙ্কারির থেকে বেঁচেছিল বন্দ্যোপাধ্যায় পরিবার। তার জন্যই কি শহীদদের সঙ্গে বেইমানি করে বাম সরকারকে বাঁচিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা থাকতেই পারেন, তা বলে সেটা শুভেন্দু অধিকারী একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কি করে ফাঁস করে দেন সর্বসমক্ষে? আর ভাইপো বাবু তিনি দেখুন, তার এমনিতেই সেই দিনটা খুব খারাপ দিন ছিল। 2016 সালে মুর্শিদাবাদ থেকে একটা সভা করে তিনি ফিরছিলেন, একটা দুর্ঘটনা হয়, তিনি বাঁ চোখের নিচে একটা আঘাত পান, চোখে নয়, গুরুতর চোট ছিল, গুরুতর চোট। প্রথমে দেশের বিখ্যাত হাসপাতালগুলো দেখিয়ে তিনি তারপর ঠিক করেন যে না, এটা আমেরিকাতেই ঠিক হবে। এখন তাকে নিয়ে যখন প্রচুর কিছুর তদন্ত চলছে, তার গলার স্বর নেওয়া হচ্ছে, জাল সই, তখন তিনি আদালতে গিয়ে বললেন যে হুজুর, আমার চোখের চিকিৎসা খুব জরুরি, আমাকে আবার আমেরিকা যেতে হবে। বললেন তো বললেন, এতদিন তিনি না অনুমতি পেয়ে যেতেন। এবার বুঝলাম না, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার যখন এই কথাগুলো বললেন যে ডিজে মামলা নয়, অনেক মামলায় অভিযুক্ত অভিষেক, তিনি জড়িত, এই অবস্থায় বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে, তখন বিচারপতি বললেন এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানকে দিয়ে মেডিকেল টিম গঠনের নির্দেশ দেব। তারা অভিষেকের চোখ পরীক্ষা করবেন, করে বলবেন যে পশ্চিমবঙ্গে বা ভারতের কোথাও এর চিকিৎসা হয় কি না। আজকের দিনে ভারতে কোনো ট্রিটমেন্ট হয় না, এটা কেউ বিশ্বাস করবে না। যদি চিকিৎসকরা বলেন যে না, এখানে সম্ভব নয়, আমেরিকাতেই যেতে হবে, তাহলে সিদ্ধান্ত নেবে আদালত। কিন্তু ঠিক সেই দিনটাতেই শুভেন্দুবাবু আপনি বিধানসভায় এসব ফাঁস করে দিলেন। 21শে জুলাইয়ের তখন একটা প্রস্তুতি চলছে, 3-4টে ভাগ হয়ে গেছে, কোথায় কি যাবে, আদৌ উলোক হবে কিনা, এসব নিয়ে যখন চিন্তা ভাবনা, দলে টেনশন, কপালে ভাঁজ, ঘাম গড়িয়ে পড়ছে, তখন কিনা আপনি এত বড় সত্যটা সর্বসমক্ষে ফাঁস করে দিলেন। এ ভারী অবিচার, এ ভারী অবিচার। জানেন, 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িতে কিসের দাগ লেগেছিল, যা দেখিয়ে তিনি এসএসকেএমে গিয়েছিলেন, চিকিৎসকরা ভর্তি নেননি, পরে উডল্যান্ডসে গিয়ে ভর্তি হলেন। এ নিয়ে আমি প্রতিবেদন করেছি। সেই সময় মমতার পাশে পাশে সঙ্গে থাকা সোনালী গুহর বক্তব্য শুনিয়েছি। মমতা পক্ষের হয়ে সাংবাদিকতা করা এবং পরবর্তীকালে মমতার বিধায়ক হওয়া প্রবীর ঘোষাল কি দাবি করেছিলেন সেটাও আপনাদের শুনিয়েছি। এটাও কি তদন্ত হওয়া দরকার নাকি? 11 জন অন স্পট মারা গিয়েছিলেন, পরে 2 জন হাসপাতালে গিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হয়েছিল, কোথায় লেগেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, জানেন, ওই সময়কার কোনো ছবি নেই মমতা বন্দ্যোপাধ্যায় মার খাচ্ছেন। তিনি তার একটি জীবনীমূলক বইতে, আমার না একটা বদ অভ্যাস আছে আর কি, একটু পড়ি টড়ি, আর তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীগুলো পড়েছিলাম ও বিশ্বাস করেছিলাম। পরে আমার মনে হয়েছে এ তো কোনো জীবনী নয়, এ তো মিথ্যার বেসাতি। এখন না আমার রম্য রচনা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়তে বেশ লাগে, যখন সব সত্য জেনে গেছি। রম্য রচনা, তিনি বলছেন সেই বন্দুকের বাট দিয়ে আমার কোমরে মারা হচ্ছে, তারপরে পুলিশ এলো, টেনে হিঁচড়ে আমায় নামালো, আমার দিকে বন্দুক তাক করা রয়েছে, আমার যিনি দেহরক্ষী তিনি বললেন আমি এবার গুলি চালাতে বাধ্য হবে। রোমহর্ষক কাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনীতে লিখছেন, আর সেই লেখার মাঝখানে টুক করে প্রমাণ লোপাটের জন্য একটা জিনিস লিখে দিচ্ছেন, কোনো ফটোগ্রাফারকে কাছাকাছি আসতে দেওয়া হচ্ছে না। অথচ সেদিন অনেক সাংবাদিক, অনেক ফটোগ্রাফার পুলিশের লাঠির আঘাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, অল্প চোট পেয়েছিলেন অনেকে। আমার পায়ের কাছে টিয়ার গ্যাসের শেল, এটা সত্য ছিল।
মমতা টিয়ার গ্যাসের সেল ফাটার পর মঞ্চেই অজ্ঞান হয়ে যান, কিন্তু বইতে লিখেছেন একটা গাড়িতে করে আমায় নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে আরেকটা গাড়ি, দুটো গাড়ি ধাক্কা মারলো, দরজাটা খুলে গেল, আমি এলিয়ে পড়লাম, তারপর আর কিছু জানি না, চোখ খুললাম তখন দেখলাম আমি হাসপাতালের বেডে। অথচ তিনি এসএসকেএমে গেলেন, তাকে ভর্তি নেওয়া হলো না। যদি এরকম অচৈতন্য কেউ যান তাকে ভর্তি নেওয়া হতো। তিনি উডল্যান্ডসে গেলেন, উডল্যান্ডসের ডাক্তাররা কোনো ক্ষত খুঁজে পেলেন না। তারপরে তিনি দাবি করলেন, হ্যাঁ তিনি দাবি করলেন তার ঋতুকালীন সমস্যা হয়েছে, তারও কোনো প্রমাণ সোনালী গুহ বলেছেন ছিল না। এরপরেও তাকে ভর্তি নিতে হয় উডল্যান্ডসকে। এত কিছু ঘটলো, সেগুলো বইতে নেই। বইতে আছে অজ্ঞান হয়ে গেলাম, যখন চোখ খুললো তখন দেখলাম আমি হাসপাতালের বেডে। কারণটা কি ছিল? কারণ এতগুলো মৃত্যুর দায় তিনি নিতে চাননি। কলকাতার রাস্তায় যে রক্ত জমে রয়েছে, যত মানুষ আহত, তাদের কি হলো কি হলো না এসব দেখার তোয়াক্কা করেননি। তাদের সাথে বেইমানি করে নিজে হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলেন। তবু বলছি শুভেন্দুবাবু, এবারও অবিচার হলো। এত দিন ধরে যিনি একটা মিথ্যার ফানুস উড়িয়ে বাংলাকে বোকা বানালো, বাঙালি বুঝতে পারলো দেরিতে হলেও, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিল, তারপর সেই মিথ্যার ফানুসটাকে আপনি ফুটো করে দিলেন। এ বড় অবিচার। ভাইপো বাবুর কতগুলো প্লট আছে সেটাও আপনি বিধানসভায় বলে দিলেন, নথিবদ্ধ হয়ে গেল, তদন্ত চলছে, একদিন না একদিন তো বিচার হবেই। রাজ্যের মানুষ যদিও চায় যে এখনই গ্রেপ্তার করা হোক, পিসিকে না হোক ভাইপোকে, তারা জেলে থাকার থেকেও বেশি সাজা পাচ্ছেন আমি মানি, তবু তারা চাইছে, সেটাও করতে পারতেন। কিন্তু এবারও অবিচার হলো। সব সত্যিকে এরকম করে বলে দিতে হয়? একজন মানুষ সারা জীবন মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা, এই করে একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। কোটি কোটি চাকরি দিয়েছিলেন, 26,000 চাকরি হারাদের বলেছিলেন ABCDE, 5 রকমের পথ ভাবা আছে, অনেক প্ল্যান, সব মিথ্যা ছিল, সবাই বুঝেছে। তারপর এটা দরকার ছিল নাকি? বড় অবিচার হলো। আজকের আলোচনা যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের। সেই সঙ্গে মন্তব্যে আপনার মতামত লিখুন। আপনি কি মনে করেন মমতার আরও সব মিথ্যার তদন্ত হোক নতুন করে? এমন আরও তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে আজই সাবস্ক্রাইব করুন পিনাক্কি বলছে, আর পাশে থাকা বেল আইকনটি চাপুন। আবার দেখা হবে নতুন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা খুব ভালো থাকুন। ভারত মাতা কি জয়।